কারো তীক্ষ্ণ চিৎকারে শুভ্রের যেন ঘোর কাটলো। ও এক ঝটকায় রিদিকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। ওর বুকটা কামারের হাঁপুড়ের মতো ওঠানামা করছে। রিদিও দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। ও ঠোঁট ফেটে রক্ত চুইয়ে পড়ছে আর দু চোখ বেয়ে অবিরল ধারাই জল নামছে। শুভ্র ছাদের দরজার দিকে তাকাতেই দেখলো সাহেরা চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার ফর্সা মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। সাহেরা চৌধুরীকে দেখে রীতি ভয়ে নীল হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে নিজের মুখ দুই হাতে ঢেকে ফেলল। সাহেরা চৌধুরী বড় বড় পা ফেলে এগিয়ে এলেন। শুভ্র কিছু বোঝার আগেই বাতাসের বেগে ওনার হাতটা উঠল আর ঠাস করে একটা প্রচন্ড চর পড়ল শুভ্রের গালে। চরের শব্দে ছাদের স্তব্ধতা যেন মাঝখান থেকে খান খান হয়ে গেল। সাহেরা চৌধুরী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, ছি, তুই আমার ছেলে এটা বিশ্বাস করতেই আমার কষ্ট হচ্ছে। একবারও লজ্জা করলো না তোর এমন নোংরামি করতে? শুভ্র নিজের জলে যাওয়া গালটা এক হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, আম্মু তুমি শান্ত হও, আমি আমি তোমাকে সব বলছি। সাহেরা চৌধুরী এবার যেন আরো বেশি জ্বলে উঠলেন। ওনার সারা শরীর থরথর করে কাঁপছে। উনি গর্জে উঠে বললেন, কি শুনবো আমি? সব তো নিজের চোখেই দেখলাম। কতটা পাপ করলে এমন নিজের পেটের ছেলের এমন জঘন্য কাজ দেখতে হয়? তুই এমন জানোয়ার হতে পারিস সেটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। শুভ্র মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ও বিড়বিড় করে বলতে চাইল, আম্মু তুমি যা দেখেছো তা মিথ্যা নয়, কিন্তু কিন্তু রিদি আমার আমার সাহেরা চৌধুরী ওর কথা শেষ করতে না দিয়েই এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলে উঠলেন, কি রিদি তোর কি? বল, থামলি কেন? শুভ্র এবার এক পলক রিদির দিকে তাকালো। রিদি তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো বসে আছে। ওর চোখের জল সমানে সমানে ঝরছে। শুভ্রর বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে সাহেরা চৌধুরী চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীর গলায় বলল, আম্মু রিদি আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনার সাথে সাথেই সাহেরা চৌধুরীর মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। তার পায়ের তলার মাটি যেন সরে যাওয়ার দশা। তিনি বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলায় চিৎকার করে বলে উঠলেন, কি? শুভ্র দ্রুত এগিয়ে গিয়ে ওর মায়ের দুই কাঁধ শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করে বলল, আম্মু তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আম্মু একটু রিল্যাক্স হও, শান্ত হও। সাহেরা চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি শুভ্রের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, কি বললি তুই? রিদি তোর বিবাহিত স্ত্রী? আমার আমার সাথে কি তুই ইয়ার কি করছিস শুভ্র? শুভ্র চল শক্ত করে দরজায় দারাজ গলায় বলল, না আম্মু আমি একদম মজা করছি না। তোমার কি মনে হয় তোমার ছেলে এমন সিরিয়াস বিষয়ে মজা করার মতো ছেলে? রিদি সত্যি আমার বিয়ে করা স্ত্রী। কথাটা শোনার সাথে সাথেই সাহেরা চৌধুরী চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। তিনি সহ্য করতে না পেরে সোজা জ্ঞান হারালেন। শুভ্র চট করে ওনাকে ধরে না হলে উনি সিমেন্টের মেঝেতে আছাড় খেতেন। মুহূর্তেই শুভ্রর ভেতরে শান্ত ভাবটা উবে গিয়ে সেখানে চণ্ডাল রাগ ভর করলো। ও রক্তচক্ষু নিয়ে রিদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, সব তোর জন্য হয়েছে। খুব তেজ না তোর? এই বালের তেজ কমানোর সব কৌশল এই সাইফান শুভ্র চৌধুরী খুব ভালো করে জানা আছে। দেখে নিব আমি তোকে। ডাক্তার এসে সাহেরা চৌধুরীকে ভালো করে পরীক্ষা করলেন। স্টেথোস্কোপটা সরিয়ে নিয়ে গম্ভীর মুখে জানালেন যে তিনি অতিরিক্ত মানসিক চাপের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সাহেরা চৌধুরীর শয্যার পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। শুভ্র সেখানে নেই। শুভ্র তখন বাড়ির পেছনের পুকুর পাড়ে অস্থির পায়ে পায়চারি করছে। মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও আজ ওর নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। রাগে চোটে শুভ্র পুকুর পাড়ে একটা পুরনো গাছের ছাল খামচে ধরল। ওর কপালের রগগুলো রাগে দপদপ করে ফুলে উঠেছে। হৃদির ওপর ওর রাগটা এখন চরমে। কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না। বরাবর ওর হাতের মুঠি শক্ত হয়ে আসছে, আবার শিথিল হচ্ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজেই শাসন করলো, না না আমাকেই কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে সবকিছুই হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল সাইফান শুভ্র চৌধুরী, আউট অফ কন্ট্রোল হওয়া চলবে না তোর। বেশ কিছুক্ষণ পর শুভ্রা হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে এসে বলল, ভাইয়া তুমি এখানে? আমার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি এসো। কথাটা বলে শুভ্রা আবার ভেতরের দিকে দৌড় দিল। শুভ্র নিজের ঠোঁট গোল করে কয়েকবার বড় করে শ্বাস নিল। নিজের যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে ও ধীর পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে ও সোজা সাহেরা চৌধুরীর ঘরে গিয়ে ঢুকলো। রীতি তখন ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শুভ্রকে ঘরে ঢুকতে দেখে সাহেরা চৌধুরীও ক্লান্ত চোখে সবার দিকে তাকালেন। তারপর ধরা গলায় বললেন,
তোমরা সবাই এখন এই রুমে থেকে যাও, আমি শুভ্রের সাথে একা কথা বলতে চাই। সাহিরা চৌধুরীর হুকুমে ঘরে সবাই একে একে বেরিয়ে গেল। রিদি ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতে রিদি তড়িঘড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্রর সাথে সাথে একদম ছোট বাচ্চার মতো অপরাধী মুখ করে করুণ সুরে ডাক দিল, আম্মু। ছেলের ডাক শুনেই সাহিরা চৌধুরী ছট করে মুখ ঘুরিয়ে নিলেন। শুভ্র পরিষ্কার বুঝতে পারলো তার আম্মু ভীষণ অভিমান করেছে। অধীর পায়ে এগিয়ে এসে সাহিরা চৌধুরীর বিছানার পাশে বসলো। মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মিনতি স্বরে বলল, আম্মু শোনো না, তুমি তুমি তো কিছু না শুনে শুধু আমার উপর শুধু শুধু রাগ করছো। সাহিরা চৌধুরী এবার মুখ ফিরিয়ে ধরা গলায় বলেন, কি শুনবো শুনি? যে ছেলে নিজের মাকে না জানিয়ে একা একা বিয়ে করে ফেলতে পারে, সে আর যাই হোক আমার ছেলে হতে পারে না? যা তুই এখান থেকে। আর তুই আমার শুভ্র না, আমার শুভ্র তো আমাকে অনেক ভালোবাসে। শুভ্র এবার আলতো করে সাহিরা চৌধুরীর দুই গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো। তারপর খুব নরম স্বরে বলল, আম্মু আগে আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব, প্রমিস। সাহিরা চৌধুরী এবার স্থির দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে একে একে সব সত্যি সাহিরা চৌধুরীর সামনে মেলে ধরলো। পুরো ঘটনা শুনে সাহিরা চৌধুরী চোখ তো বিষয়ে ছানা বড় হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বলিস কি? তার মানে রিদিকে নির্বাণ বিয়ে করতে চেয়েছিল? শুভ্র মাথা নিচু করে ধরা গলায় স্বীকার করলো, হ্যাঁ আম্মু, সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমি ওকে। শুভ্র কথা শেষ করার আগেই সাহিরা চৌধুরী হাত নেড়ে বাধা দিয়ে বলে উঠলেন, তাই আমি ওকে হুট করে বিয়ে করে নিলাম, তাই তো? কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস তোর বাবা জানলে কি হবে? উনি আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা একদমই পছন্দ করেন না। এই বিষয়টা জানাজানি হলে বাড়ির অবস্থা কি হবে সেটা কি এক মুহূর্তের জন্য তোর মাথায় এসেছে? শুভ্র দ্রুত তার মায়ের হাত দুটো নিজের হাতে নিজের শক্ত মুঠোয় পড়ে নিল। চোখে মুখে প্রবল আকুতি নিয়ে বলল, আম্মু আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব, জাস্ট আমাকে অল্প কিছু সময় দাও। সাহিরা চৌধুরী কপালে চিন্তার ভাঁজ ফেলে গোমরা মুখে বললেন, তবুও তোর বাবা জানলে তো ফুপির সাথেও চরম রাগারাগি করবে। তুইও তো তোর বাবার জেদ চিনিস, উনি একবার বিগড়ে গেলে আর কাউকে পরোয়া করেন না। শুভ্র এবার পরম মমতায় তার মায়ের হাতে তালুতে একটা উষ্ণ চুমু খেলো। তারপর আত্মবিশ্বাসের সাথে মৃদু হেসে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার ছেলে বেঁচে থাকতে কোনো অন্যায় হতে দেবে না। তুমি শুধু তোমার শুভ্রের ওপর একটু বিশ্বাস রাখো। সাহিরা চৌধুরী ছেলের মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তিনি দীর্ঘশ্বাসের সাথে যেন একটা চাপা কষ্ট বেরিয়ে এলো তারপর একদম নিচু আর ভেজা গলায় প্রশ্ন করলেন, ভালোবাসিস রিদিকে? শুভ্রর সাথে সাথে নখ কামড়াতে কামড়াতে বিরক্তির সুরে বলল, না, ওর মতো মেয়েকে ভালোবাসা যায় না, ভালোবাসি না আমি। সাহিরা চৌধুরী ছেলের কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না। ঝট করে শুভ্রর কানটা শক্ত করে মুচড়িয়ে ধরে হেসেই ফেললেন, হ্যাঁ, ভালোবাসা যায় না বলেই তো 7-5 না ভেবে হুট করে বিয়ে করে নিলি। আমি কি তোর মা হয়ে কিছু বুঝি না রে? কি ভাবিস তুই নিজেকে? শুভ্র ব্যথায় উ করে উঠল। তার সাথে সাথে দাঁড়িয়ে সাহিরা চৌধুরী কাঁধে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, আমি এর জন্যই তো তুমি আমার পৃথিবীর বেস্ট আম্মু। কিছু বলতে হয় না, তার আগে ছেলের মনে সব ভাষা বুঝে নাও। সাহেরা চৌধুরী ছেলের আদর দেখে মৃদু হেসে বলেন, হয়েছে, থাক, এত তেল মারতে হবে না। আগে এটা বল যে তুই ওকে ভালোবাসিস, সেটা কি ও জানে? শুভ্র একটু থমকে গিয়ে নিচু স্বরে বলল, না আম্মু, এখনো বলি নাই। সাহেরা চৌধুরী আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বলেন, বলিস কি, এখনো বলিস নাই? কিন্তু কেন? শুভ্র আবার বিছানায় মায়ের পাশে বসে গুমরা মুখে বলল, কারণ ও বড্ড বেশি লাফালাফি করে, যেটা আমার একদমই সহ্য হয় না। ও তার উপর যদি ওকে আমার ভালোবাসার কথা বলি, ও তো মাথায় চড়ে আরো বেশি লাফালাফি শুরু করবে। সাহেরা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বোঝাতে লাগলেন, পাগল ছেলে, খুশিতে মানুষ তো একটু পাগল হবেই, তাই বলে কি মনের কথা এভাবে চেপে রাখা যায়? শোন, ভালোবাসা বেশি প্রকাশ করাও ভালো না, আবার একদম প্রকাশ না করে থাকাও ভালো না। একতরফা ভালোবাসা না প্রকাশেই সুন্দর লাগে, কিন্তু যখন দুজন দুজনকে ভালোবাসে তখন সেই ভালোবাসা গোপন রাখলে শুধু ভুল বোঝাবুঝি আর সমস্যার সৃষ্টি হয়। আমরা যতটুকু ধারণা রীতিও তোকে ভালোবাসে, তাই দুজন যখন দুজনকে পছন্দ করিস তখন মনের কথাটা জানিয়ে দেওয়াই ঠিক। ভাবিস না আমি শুধু তোর মা, আমি একদিকে যেমন তোর মা, অন্যদিকে তোর সব থেকে বড় বন্ধু। তাই বন্ধু হয়েই বলছি, রীতিকে তোর মনের কথাটা আজই জানিয়ে দে। সাহেরা চৌধুরীর কথা শুনে শুভ্রর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবারও জাপটে ধরে মায়ের কাজ জড়িয়ে ধরল। গভীর মমতায় সাহেরা চৌধুরীর গালে একটা শব্দ করে চুমু দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, আম্মু তুমি এত ভালো কেন বলো তো?
তুমি আসলে পৃথিবীর সব থেকে সেরা আম্মু। আমি জানতাম আমার আম্মু সবসময় আমার পাশেই থাকবে। আই লাভ ইউ সো মাচ আম্মু। সাহিরা চৌধুরী ছেলের কপালে হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা গলায় বললেন, আই লাভ ইউ টু মাই সান। এখন বল, আমি যা বললাম তা তুই করবি তো? শুভ্র একটু লাজুক হেসে সাহিরা চৌধুরী চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি বলেছ আর আমি বলবো না তা কি হয়? আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনে কথা জানাবো। আমাকে জাস্ট একটু সময় দাও, কথা দিচ্ছি সবটা জানিয়ে দেবো। সাহিরা চৌধুরী ছেলের চিবুক ছুঁয়ে অবিশ্বাসের সুরে খানিকটা টিটকারি দিয়ে বললেন, সত্যি তো নাকি পরে আবার মত বদলে ফেলবি? শুভ্রর সাথে সাথে নিজের কান ধরে বাচ্চার মতো মাথা নেড়ে বলল, একদম সত্যি 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 তিন সত্যি। সাহিরা চৌধুরীর সাথে কথা বলে শুভ্র যখন রুম থেকে বের হলো, ওর ঠোঁট তখন এক চিলতে মিষ্টি হাসি লেগে আছে। এই হাসিটা সচরাচর ওর মুখে দেখা যায় না, আর যখন দেখা যায় যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো জন্য এই এক চিলতে হাসি যথেষ্ট। শুভ্রের মতো গম্ভীর আর রাগী খোলসের নিচে যে এক অদ্ভুত রোমান্টিক প্রেমিক লুকিয়ে আছে, সেটা ঈশান ছাড়া আর কেউ জানে না। শুভ্র পকেটে দুই হাত গুজে দিয়ে আনমনে শীষ বাজাতে বাজাতে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ওর গলায় পুরুষালী সুর গুনগুন করে গান মেতে উঠল। এদিকে উঠোনে তখন এলাহি কাণ্ড। রিদি, শুভ্রা, মিহি পাখি, তুর্য, রিফাত আর ঈশান মিলে গোল হয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। ও হঠাৎ বারান্দা থেকে ভেসে আসা সেই ভরাত কণ্ঠের গান শুনে সবাই চমকে বারান্দার করিডোর দিকে তাকালো। দেখলো শুভ্রা অপর মনে গান গাইতে গাইতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুহূর্তে সবার চোখ কপালে উঠে গেল। পাখি মুখের পেয়ারাটা চিবোনো বন্ধ করে হাঁ করে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, এ বাবা, শুভ্র ভাই গান গাইতেছে? আমি কি এটা স্বপ্ন দেখতেছি? মিহিও ঘরের মধ্যে থেকে বলল, আমিও মনে হয় তোর সাথে একই স্বপ্নে চলে এসেছি রে। ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও বিড়বিড় করে বলল, বস গান গাইছে? এটাও আবার আজ আমার বিশ্বাস করতে হচ্ছে? এটা আবার বসের কোন রূপ? রিদি তো একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। জীবনের এই প্রথম ও শুভ্রকে এতটা খুশিতে ডগমগ হতে দেখেছে, কিন্তু এত খুশি হওয়ার কারণ কি? ও তো ভেতরে ওর আম্মুর সাথে কথা বলতে গেল, তাহলে হঠাৎ এমন কি হলো যে ওইভাবে গান ধরলো? কৌতূহল হয়ে সামলাতে না পেরে সবাই পা টিপে টিপে শুভ্রর পিছু ঢিল। শুভ্র ততক্ষণে ছাদে উঠে এসেছে। চারিদিকে গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঝাপসা অন্ধকার নামতে শুরু করেছে। শুভ্র ছাদের এক কোণে থাকা একটা গোলাপ গাছের সামনে গিয়ে থামলো। একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নাকে নিয়ে লম্বা করে ঘ্রাণ দিল ও তারপর আকাশের দিকে মুখ তুলে দুই হাত পাখির মতো ডানা করে মেলে দিয়ে উচ্চ স্বরে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে কারো কাশির শব্দে শুভ্রের গানের তরি মাঝপথে থমকে গেল। ঝট করে ঘাড় ঘুরিয়ে দেখলো ছাদের দরজায় এক পা লুকে ঝুঁকে দিচ্ছে। শুভ্র চোখের পলকে শুভ্রর সেই রোমান্টিক ও চেহারা উবে গিয়ে রাগী আর গম্ভীর রূপটা ফিরে এলো। শুভ্রর ওই সেই রক্তচক্ষু দেখেই কারোর আর বুঝতে বাকি রইল না যে কপালে দুঃখ আছে। সবাই যেদিকে পারলো সিঁড়ি দিয়ে দৌড়। রিদিও ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। রিদির ক্ষেত্রেও ঠিক তাই হলো। ও তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে নিজের পায়ের সাথে পা লেগে ধপাস করে ছাদের ওপর আছাড় খেলো। কুনোইয়ে প্রচন্ড চোট পেয়ে ব্যথায় কুকিয়ে উঠে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, আহ, কেয়ারলেস একটা। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।